একদিন সকালবেলা ঘুম থেকে উঠে বাড়ির সকলেই ব্রেকফাস্ট করার জন্য ডাইনিং রুমে এসে বসে, কিন্তু তখনই সবাই রান্নাঘরের দরজার দিকে তাকিয়ে ভীষণ পরিমাণে অবাক হয়, কারণ রান্নাঘরের দরজায় একটা বড় তালা ঝোলানো থাকে, আর যা দেখে বাড়ির সকলের মনেই নানান রকম কৌতূহল জেগে ওঠে। কি ব্যাপার মা, রান্নাঘরের দরজায় তালা দেওয়া কেন? বৌদি কোথায়? বৌদিকে তো দেখতেও পাচ্ছি না। আজকে সকালবেলা বৌদি আমাকে খাওয়ার জন্য ডাকতেও যায়নি, হঠাৎ বৌদি রান্নাঘর তালা বন্ধ করলো কেন? ও বৌমা, কোথায় তুমি? একবার এদিকে এসো তো, রান্নাঘরের দরজায় তালা দিয়ে রেখেছো কেন? এমন সময় রুমকি নিজের ঘর থেকে বাইরে বেরিয়ে আসে। এই যে, রান্নাঘর তালা বন্ধ করেছো কেন? হঠাৎ করে কি হলো তোমার? রান্নাঘরে তালা দিয়েছি কারণ আমাদের জীবনে তো রান্নাঘরের কোনো প্রয়োজন নেই, সেই জন্য আমি রান্নাঘরে তালা দিয়েছি। আজ থেকে আমরা আর কেউ রান্নাঘর ব্যবহার করব না। আমরা সবাই প্রত্যেকদিন বাইরে থেকে খাবার অর্ডার করে খাবো। সকালের জল খাবারে আমি আপনাদের জন্য গরম গরম আলুর পরোটা, পনিরের পরোটা আর আলুর কচুরি অর্ডার করেছি, কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। আর দুপুরে কে কি খেতে চাও নিজের নিজের মতো করে অর্ডার করে নেবে। রুমকির কথা শুনে সবাই একেবারে আকাশ থেকে পড়ে। তুমি বলতে কি চাইছো রান্নাঘরের প্রয়োজন নেই? মানে তুমি রান্না না করলে আমরা কি সারাদিন বাইরে থেকে খাবার অর্ডার করে খাবো? চুপচাপ রান্নাঘরের চাবিটা নিয়ে এসে তালা খুলে দাও। সকালের খাবার অর্ডার করে দিয়েছো ঠিক আছে, কিন্তু দুপুরের খাবারটা তো রান্না করতে হবে। এমনিতেই আজকে আমার পেট গন্ডগোল করছে। না না, আমি কিছুতেই রান্নাঘরে তালা খুলবো না। আপনাদের যা করার আপনারা করে নিন, আমিও দেখি আপনারা কিভাবে রান্নাঘরের তালা খুলতে পারেন। এই বলে রুমকি সেখান থেকে চলে যায়, কিন্তু বাড়ির সবাই ভীষণই বিপদে পড়ে। আসলে রান্নাঘর তালা বন্ধ করার পেছনে অনেক বড় একটা কারণ ছিল। আজ থেকে প্রায় 2 মাস আগে রুমকি বিয়ে করে শ্বশুর বাড়িতে আসে। বিয়ের পর শাশুড়ি মা, শ্বশুর মশাই, 2 ননদ, 1 দেওর এবং নিজের স্বামীকে নিয়ে রুমকি সংসার পাতে। আর রুমকি যেহেতু খুবই ঘরোয়া সংস্কারী মেয়ে হওয়ায় 2-1 দিনের মধ্যেই সে গোটা সংসারকে নিজের মতো করে সাজিয়ে তোলে। আর সে যেহেতু রান্না বান্না করতে খুবই ভালোবাসে, তাই 3 বেলাতেই সে তার পরিবারের জন্য টাটকা খাবার রান্না করে। এমনই একদিন সকালবেলা রুমকি যখন সবাইকে গরম গরম রুটি আর আলু পটলের তরকারি খেতে দেয়, তখন বৌদি, তুমি আজকেও সেই রুটি আর তরকারি খাওয়ার জন্য চিৎকার করছিলে। আমার রুটি তরকারি খেতে মোটেই ভালো লাগে না। আমি নিজের জন্য অনলাইনে স্যান্ডউইচ অর্ডার করছি, তুমি শুধু আমার জন্য একটু গরম গরম কফি বানিয়ে দিও। আমারও রুটি সবজি খেতে একদম ভালো লাগে না। আজকে আমি সকালের ব্রেকফাস্টে গরম গরম চিকেন হাক্কা নুডলস খাবো। দিদি, তুমি আমার জন্য নুডলস অর্ডার করে দাও। 2 ননদের মুখে এরকম কথা শুনে রুমকির খুবই খারাপ লাগে। সকালবেলা ঘুম থেকে উঠে তোমরা বাইরের আনহেলদি খাবার খাবে? আমি তোমাদের জন্য গরম গরম রুটি সবজি রান্না করেছি, আর তোমরা বলছো খাবে না? চুপচাপ রুটি সবজি খেয়ে নাও। বাড়িতে রান্না করা সত্ত্বেও তোমরা বাইরে থেকে খাবার অর্ডার করে কেন খেতে যাবে? বাবা মা, এবার আপনারাই 2 মেয়েকে বোঝান। আরে বৌমা, তুমি ওদেরকে কেন বকাবকি করছো? আজকে ওরা রুটি সবজি খাবে না বলছে যখন, তাহলে ছেড়ে দাও। টুনি, পিয়ালি, তোদের যা ইচ্ছা হয় তোরা তাই খাবি, তবে একটু বেশি করে স্যান্ডউইচ আর নুডলস অর্ডার কর। আজকে আমরাও কেউ রুটি সবজি খাবো না। আজকে সকালে সবাই আমরা বাইরের ভালো ভালো খাবার খাবো। শাশুড়ি মায়ের কথা শুনে রুমকি ভীষণ পরিমাণে অবাক হয়। আপনিও? আপনারা যখন সকালবেলা বাড়ির খাবার খাবেন না, সেটা তো আমাকে বলে দিলেই পারতেন। তাহলে আমি সকালবেলা ঘুম থেকে উঠে গরমের মধ্যে আপনাদের জন্য রান্না বান্না করতাম না। আপনি আপনার মেয়েদেরকে বোঝাবেন তা নয়, আপনি বরং ওদেরকে বাইরে থেকে খাবার অর্ডার করে খেতে বলছেন। ঠিক আছে, আপনাদের যেটা ভালো লাগে আপনারা করুন। এই বলে রুমকি রাগ করে নিজের ঘরে চলে যায়, কিন্তু তাতে কারোর কিছু যায় আসে না। টুনি এবং পিয়ালি অনলাইন থেকে স্যান্ডউইচ হাক্কা নুডলস অর্ডার করলে বাড়ির সবাই মজা করে ব্রেকফাস্ট খায়। এভাবেই দেখতে দেখতে দুপুর হয়ে আসে, আর অনেকক্ষণ ধরে রুমকি রাগ করে থাকলেও সে আবার রান্নাঘরে গিয়ে দুপুরের রান্নার আয়োজন শুরু করে। রান্না বান্না হয়ে গেলে রুমকি আবার সবাইকে খাবার পরিবেশন করে। আমি বুঝতেই পারছি তোমাদের আজকে ভালো খাবার খাওয়ার ইচ্ছে করছে, সেই জন্য আজকে আমি তোমাদের জন্য সরু চালের ভাত, কাতলা মাছের ঝোল আর মাংস কষা রান্না করেছি। নাও, তোমরা সবাই মজা করে খেয়ে নাও। রঞ্জন তো বাইরে গেল, এখনো বাড়িতে আসেনি। ও এলে আমরা 2জন মিলে একসঙ্গে খেয়ে নেব। রুমকির কথা শুনে বাড়ির সবাই খাবার খেতে যাবে, এমন সময় রঞ্জন গরম গরম 20টা বিরিয়ানির প্যাকেট নিয়ে বাড়িতে ঢোকে। আর যা দেখে বাড়ির সকলে খুশি হলেও রুমকি ভীষণই রেগে যায়। তোমরা তো কেউ খাওয়া শুরু করোনি তো এখনো? আমি একদম ঠিক সময়ে চলে এসেছি। তাহলে আজকে আমরা সবাই বিরিয়ানি খাবো। এই দেখো, আমি আজকে 20 প্যাকেট মাটন বিরিয়ানি নিয়ে এসেছি।
বিরিয়ানির কথা শুনে সবার ভীষণই লোভ হয়, আর তখনই তারা বাড়িতে রান্না করা মাছ এবং মাংস ভাত সরিয়ে রেখে বিরিয়ানি খেতে শুরু করে দেয়, যা দেখে রুমকি খুবই চটে যায়। রঞ্জন, এটা কি হলো? আমি দুপুরে রান্না করেছি, তুমি আবার বাইরে থেকে বিরিয়ানি কিনে নিয়ে আসলে কেন? তাও আবার 20 প্যাকেট। বেকার বেকার বিরিয়ানি কিনে টাকাগুলো নষ্ট করলে। আমি তো বাড়িতে মাছ মাংস রান্না করেছিলাম, তাহলে কি দরকার ছিল বিরিয়ানি কিনে নিয়ে আসার? আরে আমি যখন বাড়ি ফিরছিলাম তখনই হঠাৎ আমার নাকে বিরিয়ানির সুগন্ধ এলো, তাই আমার ভীষণ বিরিয়ানি খাওয়ার ইচ্ছা করছিল, তাই ভাবলাম বিরিয়ানি কিনে নিয়ে আসি। কিন্তু শুধু আমি একা বিরিয়ানি খেলে তো চলবে না, আমার পরিবারের সবাই বিরিয়ানি খেতে ভালোবাসে, তাই বেশি করে বিরিয়ানি কিনে নিয়ে চলে এলাম। আর আমি যে সকালে রুটি তরকারি রান্না করলাম সেগুলো নষ্ট হলো, এখন ভাত মাছ মাংস রান্না করলাম, এগুলোও তো নষ্ট হবে। বেকার বেকার খাবার নষ্ট করতে তোমাদের খুব ভালো লাগে বলো? আরে নষ্ট হবে কেন, খাবারগুলো ফ্রিজে তুলে রেখে দাও, আমরা রাত্রিবেলা খেয়ে নেব, আর তুমিও আমাদের সঙ্গে বসে বিরিয়ানি খেয়ে নাও। শাশুড়ি মায়ের কথা শুনে রুমকি কিছুতেই বিরিয়ানি খেতে চায় না, সে নিজে রান্না করা খাবার খেতে শুরু করে। অন্যদিকে তার পরিবারের সবাই 20 প্লেট বিরিয়ানি খেয়ে শেষ করে দেয়। এভাবেই দুপুরবেলাতে অনেক অনেক বিরিয়ানি খাওয়ার পর সবাই নিজের নিজের মতো ঘরে ঘুমাতে চলে যায়। দেখতে দেখতে রাত হয়ে আসে, আর রাত্রিবেলা রুমকি ফ্রিজ থেকে ভাত মাছের ঝোল এবং মাংস কষা বের করে গরম করে বাড়ির সবাইকে খেতে ডাকে। বৌমা, আমরা রাত্রিবেলা কেউ কিছু খাবো না, কারণ আজকে দুপুরে আমরা অনেক বিরিয়ানি খেয়ে ফেলেছি, তাই আমাদের সবার পেট ভর্তি। তুমি নিজের মতো খেয়ে ঘুমিয়ে পড়ো, কাউকে ডেকে আর বিরক্ত করো না, কেমন? সে কি, তাহলে দুপুরে আপনারা অত বিরিয়ানি খেলেন কেন? 7-8 জনের রান্না তাহলে নষ্ট করে আজকেও ফেলে দেব? বাড়িতে রান্না করা টাটকা খাবার আপনারা খেতেই চান না, সেই জায়গায় বাসি খাবার খাওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না। এখন এতটা খাবার ফেলতে গিয়ে কতটা কষ্ট হবে আমার বলুন তো? ঠিক আছে, তোমার কষ্ট হবে যখন আমাকে দাও, আমি নিজেই খাবারগুলো ডাস্টবিনে ফেলে আসছি। বাইরে থেকে খাবার কিনে খেয়ে আমরা কোনো পাপ করে ফেলছি না যে তুমি আমাদেরকে হাজার কথা শোনাবে। এই বলে অন্নপূর্ণা দেবী নিজেই টেবিলের সমস্ত খাবার ডাস্টবিনে ফেলে আসে, আর যা দেখে রুমকির খুবই খারাপ লাগে। রুমকির এতটাই মন খারাপ করে যে সেদিন রাত্রিবেলাতেও রুমকি কোনো খাবার খায় না, সে চুপচাপ নিজের ঘরে ঘুমাতে চলে যায়। তবে মাঝরাতে রুমকির ঠান্ডা জল খেতে ইচ্ছে করলে সে রান্নাঘরের দিকে যাবে বলে বাইরে বেরিয়ে আসে, আর তখনই সে শাশুড়ি মায়ের ঘর থেকে বেশ কয়েকজনের গলার আওয়াজ শুনতে পায়। মা, আমার জন্য আরো 1 গ্লাস কোল্ড ড্রিঙ্কস ঢেলে দাও, আমি কোল্ড ড্রিঙ্কস ছাড়া পিৎজা একদম খেতে পারি না। আরে মাঝরাতে চেঁচাচ্ছিস কেন? তোদের বৌদি জেগে গেলে কিন্তু মুশকিল আছে। আমরা রাত্রিবেলাতেও বাড়ির কোনো খাবার খাইনি, আর এখন খিদে পেয়েছে বলে অনলাইনে পিৎজা অর্ডার করে খাচ্ছি। বৌমা জানতে পারলে কিন্তু আবার খিটির খিটির করবে। আরে বৌদিকে এত ভয় পাওয়ার কিছু নেই, ঠিক আছে? আমরা কি খাবো না খাবো সেটা বৌদি ঠিক করে দেবে কেন? আমাদের কারোরই বাড়ির খাবার খেতে ভালো লাগে না, তাই আমরা দাদা আর বাবার টাকা দিয়ে বাইরে থেকে খাবার অর্ডার করে খাই। আমরা তো আর বৌদির কাছ থেকে টাকা চাইছি না, তাহলে এতে ভয়ের কি আছে? নিজের পরিবারের মুখে এরকম কথা শুনে রুমকির ভীষণ রাগ হয়। এভাবেই প্রত্যেকদিন রুমকির শ্বশুরবাড়িতে একই ঘটনা ঘটে থাকে। বাড়িতে রান্না করা খাবার তার শ্বশুরবাড়ির লোকজন মোটেই খেতে চায় না। দিনের মধ্যে একবেলা যদি তারা কষ্ট করে বাড়ির খাবার খায়, তাহলে বাকি 2 বেলা তারা অবশ্যই বাইরে থেকে খাবার কিনে খায়, আর যেটা রুমকির মোটেই ভালো লাগে না, কারণ প্রত্যেকদিন তাকে বাড়িতে রান্না করা খাবার ডাস্টবিনে ফেলে দিতে হয়। এভাবে আরো কিছুদিন কাটে। রুমকি বারে বারে তার পরিবারকে বোঝানোর চেষ্টা করলেও তারা কোনো কথা শুনতে চায় না, তাই রুমকি মনে মনে একদিন ফোন দিয়ে আটে। অনেক হয়েছে, আর নয়, যেভাবেই হোক আমার পরিবারকে এবার লাইনে নিয়ে আসতেই হবে। বাড়ির খাবারের মর্ম ওদেরকে বোঝাতেই হবে। আমিও দেখি ওরা কতদিন বাইরে থেকে খাবার কিনে খেতে পারে। এই ভেবে রুমকি সেদিন রাত্রিবেলাতে রান্নাঘরের দরজায় বড় একটা তালা ঝুলিয়ে দেয়, আর সেই সাথে রান্নাঘরের দরজায় বড় বড় করে লিখে দেয় আজ রান্নাঘর বন্ধ। আর পরের দিন সকালবেলা রান্নাঘর তালা বন্ধ দেখে বাড়ির সকলেই ভীষণই অবাক হয়। আরে তোমরা এত কেন চিন্তা করছো? আমরা তো বাইরের খাবার খেতেই ভালোবাসি। বাড়িতে রান্না করা সাধারণ ডাল ভাত রুটি তরকারি মোটেই খেতে ভালো লাগে না। আমাদের তো চিল করা দরকার। এবার আমরা প্রত্যেকদিন বাইরের দারুণ দারুণ খাবার খেতে পারবো। এভাবেই বেশ কিছুদিন কাটে, আর প্রত্যেকদিন রুমকির পরিবার বাইরে থেকে 3 বেলা খাবার অর্ডার করে খেতে থাকে। কিন্তু রুমকি দিনের মধ্যে একটা সময় রান্নাঘরের তালা খুলে নিজের জন্য রান্না করে খাবার ঘরে নিয়ে চলে যায়, আর সে একাই বাড়িতে রান্না করা খাবার খায়। এভাবেই সময় কাটতে থাকে। কিন্তু একদিন অনলাইনে খাবার অর্ডার করার সময় রুমকির শ্বশুরবাড়ির পরিবার খুবই বিপদে পড়ে।
কি ব্যাপার বলো তো মা, আমাদের এলাকার কাছাকাছি সমস্ত রেস্টুরেন্টগুলো বন্ধ কেন? আর দূরের কোনো রেস্টুরেন্টও খাবার ডেলিভারি করতে চাইছে না, কেসটা কি? আর বলিস না মা, সর্বনাশ হয়ে গেছে। আমাদের এলাকার রেস্টুরেন্ট, হোটেল, রাস্তার ধারে ধারে ছোট ছোট খাবারের দোকান সবগুলো এক বিশেষ কারণের জন্য হরতাল ডেকেছে। আজ থেকে 1 সপ্তাহ পর্যন্ত খাবারের সমস্ত দোকানপাট বন্ধ থাকবে। তাই আমরা অনলাইন কিংবা অফলাইন কোথাও থেকে খাবার কিনে খেতে পারবো না। এবার আমাদেরকে বাড়ির খাবারই খেতে হবে। এই কথা শুনে রুমকি মনে মনে খুবই খুশি হয়। কিছু করার নেই বাবা, আপনাদেরকে এবার 1 সপ্তাহ না খেয়ে থাকতে হবে, কারণ আমি রান্নাঘরের তালা খুলবো না। 1 সপ্তাহ পরেই আপনারা বাইরের খাবার খাবেন, কারণ বাড়িতে রান্না করা খাবার তো আপনাদের খেতে ভালো লাগে না। রুমকির কথা শুনে সবাই বিপদে পড়ে, তাই তারা সবাই মিলে রুমকিকে রান্নাঘরের তালা খুলতে বললেও রুমকি কিছুতেই রান্নাঘর খুলতে চায় না, যার ফলে গোটা একটা দিন বাড়ির সবাইকে না খেয়ে থাকতে হয়। আর একদিন না খেয়ে থাকার ফলে সবাই নিজের নিজের ভুল বুঝতে পারে। বৌমা, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, বাড়ির খাবারের মর্ম আমরা বুঝতে পেরেছি। তুমি দয়া করে রান্নাঘরের তালা খুলে বাড়িতে রান্না করে আমাদেরকে খেতে দাও। আমরা আর বাইরের খাবার খাবো না। বাড়িতে রান্না করা খাবারকে অবহেলা করে আমরা খুব ভুল করেছি, তাই উপরওয়ালা আমাদেরকে শাস্তি দিচ্ছে। সেই জন্যই তো আজকে আমাদেরকে এরকম না খেয়ে থাকতে হলো। তা না হলে হোটেল রেস্টুরেন্ট কখনো হরতাল ডাকে এটা তো প্রথমবার শুনছি। হ্যাঁ বৌমা, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। আমাদের প্রত্যেকদিন বাইরের খাবার খেয়ে আমাদের সবার পেটেই খুব ব্যথা করতো, কিন্তু আমরা তবুও তোমাকে কিছু বলতে পারতাম না। বাইরের খাবার খেয়ে খেয়ে আমার আর তোমার মায়ের কোলেস্টেরল অনেক বেড়ে গেছে। এবার থেকে তুমি বাড়িতে যা রান্না করবে আমরা তাই খাবো। এভাবে একে একে পরিবারের প্রত্যেকে রুমকির কাছে ক্ষমা চায়। তাই রুমকি শেষ পর্যন্ত রান্নাঘরের তালা খুলে দেয়। আর সেদিন রুমকি তার শাশুড়িমা এবং 2 ননদ 4 জনে একসঙ্গে বাড়িতেই ঘরোয়া বাঙালি খাবার রান্না করে। আর সবাই মিলে এক জায়গায় বসে তৃপ্তি করে বাড়ির খাবার খায়। সেদিনের পর থেকে কেউ আর বাড়িতে রান্না করা খাবার অবহেলা কিংবা অবজ্ঞা করে না। তবে মাঝে মধ্যে ইচ্ছা হলে সবাই মিলে একসাথে বাইরের রেস্টুরেন্ট থেকে খাবার খেয়ে আসে। আপনার হাজবেন্ড তো গত 2 মাস ধরে প্রেগনেন্ট, আপনি জানেন না সেটা? যদিও মেডিকেল সায়েন্সে আগে এমন ঘটনা কখনোই দেখা যায়নি, তাই আমি নিজেও খুব অবাক হয়েছি আর কি। এ আপনি কি কথা বলছেন? আমার হাজবেন্ড প্রেগনেন্ট? এটা কোনোদিনও হতেই পারে না। আর তাছাড়া ওর সাথে আমার কোনো ধরনের কোনো সম্পর্ক হয়নি যে ও প্রেগনেন্ট হবে বা আমি প্রেগনেন্ট হয়ে যাব। আরে একটা ছেলের মা হওয়াই পৃথিবীতে কোনোদিনই সম্ভব নয়। ভিতরে বেডে আমি আপনার বরকে শুইয়ে রেখে এসেছি, আপনি দেখবেন, চলুন। এই বলে ডাক্তারবাবু রীতাকে নিয়ে অতনুর কাছে চলে যায়। আজ থেকে প্রায় বিগত 1 বছর আগে অতনুর সাথে রীতার শুভ বিবাহ সম্পন্ন হয়। অতনু তার মা কমলা দেবীর সঙ্গে বাস করে। তারা সকলে মিলে সুখে শান্তিতে সংসার করছে। ঠিক সেই সময় একদিন হঠাৎ করেই অতনুর ট্রান্সফারের খবর চলে আসে। এর ফলে বাড়ির সকলে ভীষণ পরিমাণে মন খারাপ করে বসে থাকে, কিন্তু অতনুর এতে কিছুই করার থাকে না। সে তার বউকে নিয়ে গাড়ি করে তার নতুন কর্মস্থলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। নিজের শ্বশুরবাড়ি ছেড়ে অন্য জায়গায় থাকতে আমার খুব মন খারাপ করবে। আমি কি করে থাকবো সবাইকে ছেড়ে? আমি কিছুই তো বুঝতে পারছি না। আমার খুব কান্না পাচ্ছে। আর তার উপর শহর ছেড়ে গ্রামে এসে থাকাটা খুব কষ্টের। তুমি এত কষ্ট পেও না। আমাদের অফিস থেকে আমার থাকার জন্য একটা খুব সুন্দর বাংলো দেওয়া হয়েছে। দেখবে ওইখানে থাকলে তোমারও মন ভালো হয়ে যাবে, আর তুমি নিজের মতো করে থাকতেও পারবে। কিছুক্ষণের মধ্যেই তারা দুজনে সেই বাংলোতে গিয়ে পৌঁছে যায়। কিন্তু অমন ভূতের বাংলো দেখে রীতা ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায়। সে কিছুতেই সেই বাংলোতে থাকতে চায় না। আমি এই ভূতুরে বাংলোতে থাকতে পারবো না অতনু, তুমি প্লিজ আমাকে নিয়ে অন্য কোথাও চলো। কেমন যেন এই বাড়ি দেখেই আমার কেমন গাটা ছমছম করে উঠছে। আমার মনে হচ্ছে এখানে ভূত আছে। আরে এখানে কিছুই নেই। আমার আসার আগে কাজের লোক এসে বাড়িটা পরিষ্কার করে দিয়ে গেছে। আমি আর তুমি ভালো করে এখানে সংসার করতে পারবো। এই বলে অতনু তার বউকে নিয়ে সেই ফাঁকা বাংলোতে ঢুকে পড়ে। রীতার প্রথমে ভয় করলেও পরে ধীরে ধীরে তার মনের ভয় কেটে যায়। সে কোনো রকমে তার স্বামীর সঙ্গে সেখানে নিজের সংসার পাতিয়ে বসে। তবুও মাঝে মাঝে তার গা ছমছম করে ওঠে। একদিন রাত্রিবেলা রীতা ঘুমাচ্ছে, ঠিক সেই সময় তার একটি আওয়াজে ঘুম ভেঙে যায়। সে খাটের উপর উঠে বসে। সে দেখে যে তার স্বামী দরজা দিয়ে বেরিয়ে যাচ্ছে। এ কি, এত রাত্রিবেলা অতনু আমাকে না বলে মাথায় এরকম চাদর মুড়ি দিয়ে কোথায় যাচ্ছে? আমি প্রথম থেকেই জানতাম এই বাড়িতে কোনো সমস্যা আছে, না হলে অতনু এরকম ভূতের মতো বাইরে যাবে কেন? আমি কি একবার গিয়ে দেখবো?
রীতা একবার বাইরে যাওয়ার চেষ্টা করলেও সে তার মনের ভয়ের কাছে পরাজিত হয়। এর ফলে সে অতনুকে অনুসরণ করতে পারে না। পরের দিন সকালবেলায় সে তার স্বামীকে আগের দিন রাত্রিবেলার কথা জিজ্ঞাসা করলে অতনু হেসে উড়িয়ে দেয়। সে তার বউয়ের কথা কিছুতেই বিশ্বাস করতে চায় না। তোমার বাংলা সিরিয়াল দেখতে দেখতে তো মাথা খারাপ হয়ে গেছে। তুমি দয়া করে নিজের বরের ওপর সন্দেহ করা বন্ধ করো। আমি তো কালকে তোমার পাশেই ঘুমাচ্ছিলাম, তুমি মনে হয় কোনো স্বপ্ন দেখেছো। আমার স্পষ্ট মনে আছে আমি অতনুকে বাইরে বেরোতে দেখেছি, কিন্তু অতনু মিথ্যা কথা বলছে কেন আমি তো এটাই বুঝতে পারছি না এখন। অতনু খেয়ে দিয়ে অফিসে বেরোতে যাবে ঠিক সেই সময় তার মাথা ঘুরে যায় এবং সে মাটিতে পড়ে যায়। এই দেখে রীতা ভীষণ পরিমাণে ভয় পায়। রীতা সঙ্গে সঙ্গে অতনুর চোখে মুখে জলে ছিটা দেয় এবং অতনুর জ্ঞান ফিরে আসে। অতনু ধরফর করে সোফার উপর উঠে বসে। প্রায় বেশ কিছুক্ষণ ধরে সে চুপচাপ করে বসে থাকে। নিজের নীরবতা ভঙ্গ করে বলে, বেশ কিছুদিন ধরেই আমার শরীর খুব খারাপ লাগছে, কেমন মাথাটাও ঘুরছে, বমিও পাচ্ছে। দেখি আজকে অফিস থেকে ফেরার পথে আমি ডাক্তার দেখাতে যাব, না হলে শরীর খারাপ বেড়ে গেলে আমি তো আবার বিপদে পড়বো। এই বলে সে অফিসে চলে যায়। রীতা তার স্বামীর শারীরিক অবস্থা নিয়ে ভীষণ দুশ্চিন্তায় ভুগতে থাকে। কিছুক্ষণ পর সে বাজারের ব্যাগ হাতে করে নিয়ে গ্রামের বাজারে সবজি মাছ মাংস কিনতে চলে যায়। ঠিক সেই সময় সে বাজারে কিছু লোকজনকে ভীতিগ্রস্ত অবস্থায় কিছু কথা বলতে শোনে। রীতা তাদের কাছে এসে বলে, আমি তখন থেকে দেখছি যে আপনারা আমার দিকে তাকিয়ে কিছু বলা বলি করছেন। কি হয়েছে বলুন তো? আমি কি আপনাদের কোনো ক্ষতি করেছি? না হলে এইভাবে তাকিয়ে থাকার কারণ আমি বুঝতে পারছি না। সেই বাড়ির ভূত বেরিয়ে রাত্রেবেলা আমাদের গ্রামের ছেলেকে ছুরি দিয়ে খুন করে গেছে। কি সব বলছেন আপনি? পাগলের প্রলাপ বকছেন। আমাদের বাড়ি থেকে ভূত বেরোবে কেন? অত সুন্দর বাড়ি, সেখানে ভূত আছে বলে আমি বিশ্বাস করব না। আপনারা দয়া করে এরকম গুজব রটাবেন না। এই গ্রামের সবাই জানে যে ওই বাড়িতে ভূত আছে, আর তাই জন্যই কোনো লোক এসে ওই বাড়িতে বসবাস করলে ভূতের উপদ্রব বেড়ে যায়। কারণ এর আগে ওই বাড়ি যখন ফাঁকা ছিল তখন আমাদের গ্রামের কেউই মরেনি, কিন্তু যেই তোমরা এসে উঠেছো তারপর একটা ছেলে মরে গেল। রীতা ততন বাবুর কথা শুনে ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায়। সে সেই মুহূর্তে কোন রকমে বাজার করে ওই ভূতের বাড়িতে চলে আসে। এই ঘটনা শোনার পর থেকে তার মনের ভয় অনেক বেশি পরিমাণে বেড়ে যায়। অতনু অফিস থেকে ফিরলে সে সব কথা অতনুকে বলে দেয়। তোমার মাথায় পোকা আছে? আর তোমাকে কতবার বলেছি যে গ্রামে এরকম একা ঘুরবে না, কারণ এই গ্রামের লোকজন ভালো না। দেখো গিয়ে মদ খেয়ে বন্ধু বান্ধবদের সাথে মারামারি করে হয়তো মরে গেছে। তোমার চোখ মুখ খুব শুকনো লাগছে। ডাক্তার কি বললো? তোমার শরীর ঠিক হয়ে যাবে তো? তোমাকে নিয়ে কিন্তু আমার খুব চিন্তা হয়। ডাক্তার বললো আমার সামান্য গ্যাস হয়েছে, তাই তুমি বেকার চিন্তা করো না। চলো গিয়ে খেয়ে শুয়ে পড়ো, কাল সকালে তাড়াতাড়ি অফিসে যাব। এই বলে তারা খেয়ে নিয়ে শুয়ে পড়ে। কিন্তু রীতা সেদিন গভীর রাত্রিবেলাতে আবার অতনুকে বাইরে বেরিয়ে যেতে দেখে। এই দেখে রীতা নিজের মনের কৌতূহল কিছুতেই চেপে রাখতে পারে না। সে চুপি চুপি নিজের বরের পিছু করে। কিছুক্ষণ পর রীতা দেখে যে অতনু গ্রামের একটি কুড়ে ঘরে ঢুকে যাচ্ছে এবং সেখান থেকে বেরিয়ে পড়ছে। এর ফলে রীতা মনে মনে বুঝে যায় যে তার বাড়িতে ভূত আর কেউ নয়, সে হলো অতনু। রীতা কি করবে কিছু ভেবে না পেয়ে ভয়ের চোটে পুলিশকে ফোন করে ডাকে। এ কি বলছেন? গ্রামের লোকের রাত্রিবেলা মৃত্যুর জন্য আপনার বর দায়ী? ঠিক আছে, আমি ইমিডিয়েটলি ওনাকে ধরে থানায় নিয়ে আসবো, তারপর সব সত্যি কথা পেট থেকে টেনে বের করে নিয়ে আসবো। এই বলে পুলিশ সেই মুহূর্তে সেই রাতে অতনুদের বাংলোতে পৌঁছে যায়। সেখানে গিয়ে তারা রীতার কথা মতো অতনুকে অ্যারেস্ট করে। এর ফলে অতনু ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায়। সে বুঝতেই পারে না যে তাকে কি জন্য অ্যারেস্ট করা হচ্ছে। সেই মুহূর্তেই অতনুর শরীর ভীষণ পরিমাণে খারাপ হয় এবং সে অজ্ঞান হয়ে পড়ে যায়। এতক্ষণে মনে হয় আপনার বরের মাথা থেকে বাংলা ভূত নামলো। যত আজগুবি, খুনি হয়ে ভূতের নামে দোষ চাপিয়ে দিচ্ছে। আগে নাকি হসপিটালে নিয়ে যাব, তারপর সুস্থ করে সেখান থেকে থানায়। এই বলে পুলিশ অতনুকে হসপিটালে ভর্তি করে এবং সকলে এমন এক অবাক কাণ্ড জানতে পারে যে অতনু প্রেগনেন্ট। এমন কথা শুনে রিমা ও পুলিশের মাথা ঘুরিয়ে আসে। রিমা কাঁদতে কাঁদতে অতনুর কাছে যায়। আমি জানি ওই ভূতটা জাদুটোনা করে তোমার পেটে নিজের সন্তান দিয়ে গেছে। এবার কি হবে? আমরা কাউকে মুখ দেখাতে পারবো না। আমার মা হওয়ার বদলে তুমি মা হতে চলেছো। আচ্ছা অতনু বাবু, আপনি নিজের মুখেই সত্যি ঘটনা স্বীকার করবেন, নাকি আমি আপনাকে থানায় নিয়ে গিয়ে পিঠের চালে ডান্ডা মেরে সব সত্যি ঘটনা বের করে নেব? আমি চাইলে কিন্তু অনেক কিছুই করতে পারি, বুঝলেন?
অতনু পুলিশের কথা শুনে ভীষণ ভয় পেয়ে যায়। এর ফলে সে সকলকে সত্যি কথা বলতে শুরু করে। আমি গত 2 মাস ধরে প্রেগনেন্ট। আমি রিমাকে আসল ঘটনা জানালে ও কখনোই বিশ্বাস করতো না, তাই আমি ওকে কিছু বলিনি। এই বলে অতনু নিজের মাথা থেকে ছেলেদের নকল চুলটা খুলে দেয়। সে নিজের নকল গোফও খুলে দেয়। আর ঠিক তখনই তার ভিতরের নারী সত্তা বেরিয়ে আসে। তার গলার স্বরও মেয়েদের মতো হয়ে যায়। অতনুর এই রকম রূপ দেখে সকলে নিজের চোখকে বিশ্বাস করতে পারে না। রিমা প্রায় অজ্ঞান হয়ে যাবে এরকম অবস্থা হয়ে ওঠে। ছোটবেলা থেকেই আমার মা ছেলে খুব পছন্দ করত, তাই আমি যখন ওনার পেটে ছিলাম তখন উনি অনেক আশা করেছিলেন যে আমি ছেলে হয়ে জন্মাবো, কিন্তু হয়ে গেল উল্টো, আমি মেয়ে হয়ে জন্ম নিলাম। আর তারপর আজ থেকে 30 বছর আগে কমলা দেবী তার কন্যা সন্তান তমলির জন্ম দেয়। সে মেয়ে সন্তান জন্ম দেওয়ার ফলে একেবারেই খুশি হতে পারে না, তাই তমালি জন্মানোর পর সে ডাক্তারকে টাকা খাওয়ায় এবং সকলের মধ্যে রটিয়ে দেয় যে সে পুত্র সন্তানের জন্ম দিয়েছে। তারপর থেকে কমলা দেবী তার মেয়েকে একটি ছেলেদের মতো করেই মানুষ করে তোলে। তুই আমার ছেলে অতনু, কাউকে কিন্তু কিচ্ছু বলবি না যে তুই মেয়ে। তোর সাজগোজ সব ছেলেদের মতো। আর তুই যদি স্বীকার করিস যে তুই মেয়ে, তাহলে আমি তোকে ফাঁসিয়ে দেব। আমি বলবো যে তোর মধ্যে শারীরিক কোনো সমস্যা আছে। না, তুমি এভাবে আমার জীবন নষ্ট করতে পারো না মা। সারাক্ষণ এরকম ছেলে সেজে থাকা তো সম্ভব নয়, বলো। কমলা দেবী কিছুতেই তার মেয়ের কথা শুনতে চায় না। এভাবেই আস্তে আস্তে তমলি বড় হয়ে ওঠে। তমলি যখন ছেলের রূপ নিয়ে কলেজে পড়ে তখন তার পিয়াস নামে একটি ছেলের সাথে সম্পর্ক হয়। তমলির পিয়াসকে খুব পছন্দ হয়ে যায়। এর ফলে সে নিজের জীবনের চরম সত্যি আর চেপে রাখতে পারে না। সে পিয়াসকে কাঁদতে কাঁদতে সব সত্যি কথা বলতে শুরু করে। পিয়াস তমালির কথা শুনে নিজের কানে বিশ্বাস করতে চায় না, কিন্তু তমালির মেয়ের রূপ দেখে তার তমালিকে খুবই পছন্দ হয়। এভাবেই ধীরে ধীরে তাদের মধ্যে সম্পর্ক অনেক গভীর হয়ে ওঠে। আমি তোকে কতবার বলেছি তুই ছেলে, আর তুই ছেলে হয়ে তোর ছেলেকে পছন্দ করার কোনো অধিকার নেই। আমি আমার বান্ধবীর মেয়ে রিমার সঙ্গে বিয়ে দেব, আর তুই যদি বিয়ে না করিস তাহলে আমি সুইসাইড করব বলে দিলাম। আমি কিছুতেই একটা মেয়েকে বিয়ে করে তার জীবনটা নষ্ট করতে পারবো না। প্লিজ মা, তুমি আমাকে মুক্তি দাও। সে কিছুতেই তার মেয়ের কথা শুনতে চায় না। কমলা দেবী কিছুদিনের মধ্যেই তার মেয়েকে বর সাজিয়ে রিমার সাথে ধুমধাম করে বিয়ে দেয়, কিন্তু বিয়ের পর তাদের মধ্যে কোনো রকম গভীর সম্পর্ক তৈরি হয় না। এতদিন পর তমলির মুখে এসব সত্যি কথা শুনে রিমা কান্নায় ভেঙে পড়ে। এই বাংলোর কাছে আমার বন্ধু পিয়াসের ঘর। আমি প্রত্যেকদিন রাত্রিবেলা তোমাকে মিথ্যা কথা বলে লুকিয়ে লুকিয়ে ওর সাথেই দেখা করতে চাই, আর আমি পিয়াসের সন্তানের মা হতে চলেছি। তুমি আমাকে ভুল বুঝো না রিমা, আমি ইচ্ছা করে কিচ্ছু করিনি, কারণ আমি নিজেই আমার মায়ের জ্বালায় জ্বলে পুড়ে মরেছি। পিয়াস তমালির এরকম শারীরিক অবস্থার কথা শুনে সেই মুহূর্তেই হসপিটালে এসে পৌঁছায়। তমালি পিয়াসকে দেখে ভীষণ পরিমাণে খুশি হয়। এইভাবে আমাকে ঠকানোর কোনো মানেই হয় না। তমালি, আমি তোমার মায়ের বিরুদ্ধে মানহানির মামলা করব, দেখব উনি কি করে ছাড়া পায়। আর বিশ্বাস করো, গ্রামে যে খুন হয়েছে সেই খুন আমি করিনি। আমি যখন পিয়াসের সাথে দেখা করতে যাই তখন দেখি কয়েকটা ছেলে মদ খেয়ে নিজেদের মধ্যে মারপিট করে একে অন্যকে মারছে, আর তার মধ্যেই একটা ছেলে খুন হয়ে যায়। বাবারে বাবা, কি জটিল কেস। মেয়ে ছেলে সে যে প্রেগনেন্ট হয়ে গেল, কি অবস্থা। আমি এরকম ঘটনা তো কখনোই শুনিনি। তোমরা চিন্তা করো না, আমি তোমাদের বিয়ে দেব, আর বাকিটা আমি বুঝে নেব। আর তুমি যেহেতু মেয়ে, তাই আমাদের বিয়েটা আর স্বীকৃতি পাবে না। রিমা কমলা দেবীর বাড়িতে পুলিশ নিয়ে আসে। সেই দেখে কমলা দেবী খুবই ভয় পেয়ে যায়। বৌমা, তুমি তোমার শ্বশুর বাড়িতে পুলিশ নিয়ে এসেছো কেন? আমার ছেলে কোথায়? ওর কি কোনো বিপদ হলো? আমার খুব ভয় করছে। আপনার ছেলে অতনু নাকি মেয়ে তমালি, কোনটা? কার কথা আপনি বলতে চাইছেন বলুন তো? আপনি একটা মেয়েকে সারা জীবন ছেলে সাজিয়ে তার উপর নির্যাতন করেছেন। আপনি একজন মানসিক রোগী। তুমি কিসব বলছো? এইসব মিথ্যা কথা। আমি মানি না যে আমার কোনো মেয়ে আছে। ও আমার ছেলে। আমি তোমার কথা শুনবো না। পুলিশের দোঘা পড়লে আপনি মানতে বাধ্য হবেন ম্যাডাম, আর আপনি আমার জীবনের অনেক ক্ষতি করেছেন। পুলিশ কমলা দেবীকে ধরে নিয়ে চলে যায়। অন্যদিকে রিমা তমালি ও পিয়াসের বিয়ে দিয়ে দেয়।
সেই সাথে সে কমলা দেবীর নামে মামলা দায়ের করে। তারপর থেকে তমালিকে আর অতনু সেজে থাকতে হয় না। রিমার আবার ভালো সম্বন্ধ দেখে একটি ছেলের সাথে বিয়ে হয়ে যায়। তমালি কয়েক মাস পর একটি ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেয়। এভাবেই তারা যে যার জীবনে হাসি খুশি বসবাস করতে থাকে।